আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছো? তোমাদের জন্য নিয়ে আসলাম নতুন আরেকটি গল্প। গল্পটির নাম হলো রিধিকা। রাত প্রায় 12:30। ঝুম বৃষ্টির মাঝে নিস্তব্ধ রাস্তায় ল্যাম্প পোস্টের নিচে বসে কান্না করছি। আজকে আমার বিয়ে ছিল, কিন্তু আমি যাকে ভালোবাসি তার জন্য পালিয়ে এসেছি। 9টা বাজে আসার কথা থাকলেও সে এখনো আসেনি। ফোনও বন্ধ আসছে বারবার। সে আমার সাথে বেইমানি করেছে। এই অবস্থায় আমি বাড়িতেও ফিরে যেতে পারবো না। আমাকে মেরে ফেলবে বাবা। এখন বসে কান্না করা ছাড়া আর কোনো উপায় নেই। কয়েকটা ছেলে আমার দিকে এগিয়ে এসে জিজ্ঞেস করলো, আপু কোনো সমস্যা? আমরা কি কোনো সাহায্য করব? ছেলেগুলোর মতলব ভালো না দেখে আমি বললাম, না কোনো সমস্যা না, আপনারা জানতো ভাই। ছেলেগুলো হাসতে হাসতে বলল, যেতে বললেই কি আর যাওয়া যায় আপু? আপনাকে এখানে রেখে কিভাবে যাব? আমি উঠে ব্যাগ নিয়ে চলে যেতে লাগলাম, কিন্তু একটা ছেলে আমার ব্যাগ টেনে ধরলো। আরেকজন এসে আমার মুখ চেপে ধরলো যাতে চিৎকার করতে না পারি। আর দুইজন আমার হাত ধরে ফেললো। আমি অনেক চেষ্টা করেও নিজেকে ছাড়াতে পারলাম না তাদের হাত থেকে। আমি ভেবেই নিয়েছিলাম এদের হাত থেকে আজ রক্ষা নেই, কিন্তু হঠাৎ করেই তারা আমাকে ছেড়ে দিয়ে ভয়ার্ত দৃষ্টিতে আমার পিছনে তাকিয়ে উল্টে পাল্টে দৌড় দিল সবাই। আমি কিছুই বুঝতে পারলাম না কি দেখে দৌড় দিল তারা। অশ্রুসিক্ত চোখে ব্যাগ উঠিয়ে পিছনে তাকাতেই দেখি একটা ছেলে দাঁড়িয়ে আছে। রোগা পাতলা গঠনের শরীর, চেহারাটা দেখে মনে হয় রক্তশূন্যতায় ভুগছে। উস্কো খুস্কো চুল। তবে যেটা দেখে অবাক হলাম তা হলো এখানে টুপটাপ বৃষ্টি পড়ছে, কিন্তু ছেলেটার জামা কাপড় একদম শুকনো। সে বৃষ্টিতে ভিজছে না। আমি ভাবলাম হয়তো নেশাখোর বকাটে ছেলে হবে, তাই তাকে পাশ কাটিয়ে চলে যাচ্ছিলাম। জানি না কোথায় যাব। হঠাৎ সে আমাকে ডাক দিল, এই পিচ্ছি, এত রাতে এখানে কি করছো তুমি? আমি থমকে দাঁড়িয়ে গেলাম। তার কণ্ঠটা এত ভারী যে আমার হৃদয় পর্যন্ত কাঁপিয়ে দিয়েছে। আমি বললাম, সেটা আপনার না জানলেও চলবে, আমাকে আমার মতো যেতে দিন। ছেলেটা বলল, এই জায়গাটা ভালো না, কোথায় যাবে তুমি? আমি তোমাকে পৌঁছে দেই। তাছাড়া আমি না থাকলে তো ওই ছেলেগুলো এতক্ষণে তোমার অনেক বড় ক্ষতি করে ফেলতো। আমি আবার হাসতে হাসতে বললাম, তার মানে ছেলেগুলো আপনাকে দেখে পালিয়েছে? এই শরীর দেখে? যাক, মজা ভালোই করতে পারেন। ছেলেটা আর কিছু বলল না, মুখে শুকনো একটা হাসি দিয়ে পিছনে হাত দিয়ে চলে যেতে লাগলো। আমি কি মনে করে যেন তাকে ডাক দিলাম, ভাইয়া দাঁড়ান একটু, আমি খুব বিপদে পড়েছি। সে দাঁড়ালো। আমি তার কাছে গিয়ে সবকিছু খুলে বললাম, তারপর কান্না করে দিলাম। ছেলেটা বলল, এখন কান্না করে লাভ নেই। আগে ভাবার দরকার ছিল তুমি কার জন্য বাড়ি ছেড়ে চলে এসেছো। এখন আমি কি করতে পারি তোমার জন্য? আমি বাসায় ফিরে গেলে আমার বাবা আমাকে মেরে ফেলবে। ভাইয়া প্লিজ আমাকে একটা থাকার জায়গা খুঁজে দিন। আমার কাছে টাকা আছে কিছু, বাসা থেকে আসার সময় নিয়ে আসছিলাম। চাইলে আপনি রাখতে পারেন, তবু আমাকে সাহায্য করেন প্লিজ। টাকা দিয়ে আমি কি করব পিচ্ছি? চাইলে আমি যেখানে থাকি সেখানে থাকতে পারো, কেউ তোমাকে বিরক্ত করবে না। আমি পিচ্ছি না ভাইয়া, আমার নাম রিধিকা। আর আমি আপনাকে বিশ্বাস করব কিভাবে যদি আপনি আমার ফায়দা নেন? আমিও কারোর ভাই না, আমার নাম রিফান। আর এখন আমাকে বিশ্বাস করা ছাড়া তোমার জন্য কোনো অপশনও নেই। বিশ্বাস ভঙ্গ করে জীবিতরা, মৃতরা তো নিজেরাই ঠকে বসে আছে। মৃতরা মানে কিসব বাজে বাজে কথা বলছেন? দেখেন আমাকে কিন্তু ভয় দেখাবেন না, এমনিতেই বিপদে আছি। ঠিক আছে চলেন, আপনার বাসায় থাকবো। আমার আর কোনো উপায় নেই। বাবার রাগের মুখোমুখি হওয়ার চেয়ে আপনাকে বিশ্বাস করাই ভালো। ছেলেটা এবার একটা অদ্ভুত হাসি দিয়ে পিছনে হাত দিয়ে হাঁটতে লাগলো। আমিও ব্যাগ কাঁধে নিয়ে তাকে অনুসরণ করতে লাগলাম। আশ্চর্যের ব্যাপার হলো আমি যত দ্রুতই হাঁটছি না কেন রিফানকে ক্রস করতে পারছি না। সে আমার কয়েক কদম আগেই থাকে, অথচ সে আমার চেয়ে অনেক আস্তে হাঁটছে। ব্যাপারটা অদ্ভুত হলো ততটা মাথায় নিলাম না। আচ্ছা রিফান ভাইয়া, আপনি কি বাসায় একাই থাকেন নাকি ফ্যামিলির সাথে থাকেন? আপনার মা বাবা কিছু বলবে না আমাকে নিয়ে গেলে?
আজ 5 বছর যাবৎ আমি একাই থাকি, আমার কোনো ফ্যামিলি নেই, বাসায় শুধু একজন বৃদ্ধ চাচা থাকে বাড়ি দেখাশোনা করার জন্য। এবার আমার মনে একটু খটকা লাগলো, একটু ভয়ও করছে, একা থাকে সে, আমার কোনো ক্ষতি করবে না তো। এক মনে বলছে তাকে বিশ্বাস না করে, আরেক মনে আবার এখন তো আমার যাওয়ার অন্য জায়গাও নেই, দেখি না গিয়ে কি হয়। টিভিতে রেসলিং দেখে অনেক টেকনিক শিখেছি, আমার সাথে খারাপ কিছু করার চেষ্টা করলে রেসলিং দেখিয়ে দিব। ছেলেটা আমাকে অবাক করে দিয়ে হাসতে হাসতে বলল, রেসলিং ছোটবেলায় আমিও অনেক দেখেছি, তবে নিশ্চিত থাকেন আমার সাথে কোনো রেসলিং দেখানোর প্রয়োজন পড়বে না, আমি অনেক ভালো ছেলে। আমি হয়ে গেলাম। আমি তো এগুলো মনে মনে ভাবছিলাম, তাহলে সে শুনলো কিভাবে? তার এমন অদ্ভুত আচরণ আমাকে ভয় পাইয়ে দিচ্ছে। রিফান ভাইয়া, আমি তো এগুলো মনে মনে ভাবছিলাম, তাহলে আপনি জানলেন কিভাবে? এবার সে হাঁটা বন্ধ করে আমার দিকে তাকিয়ে বলল, ম্যাজিক। আমি এমন অনেক কিছুই জানি যা তোমরা জানো না, তবে আমি যা জানি তা দিয়ে কারোর ক্ষতি করি না কখনো, আবার উপকারও করি না। এই বলে সে আবার হাঁটা শুরু করলো। একবার ভাবলাম পিছন থেকে পালিয়ে যাই, ছেলেটা বেশি সুবিধার মনে হচ্ছে না, কেমন অদ্ভুত অদ্ভুত কথা বলছে। এসব ভাবতে ভাবতে সে একটা বিল্ডিং দেখিয়ে বলল, ওই যে 3 তলা বিল্ডিংটা দেখতে পাচ্ছ, আমি ওইখানেই থাকি, তুমি যাও বাড়িতে, সেখানে সেলিম চাচাকে পাবে, তাকে গিয়ে বলবে তুমি স্টুডেন্ট, এই শহরে নতুন এসেছো, কোনো বাসা বা হোস্টেল ম্যানেজ হয়নি এখনো, আর তার হাতে কিছু টাকা ধরিয়ে দিবে, তাহলে সে তোমাকে থাকতে দিবে। এটা কেমন কথা ভাইয়া? তার মানে কি আপনি আসছেন না আমার সাথে? না, আমার একটু কাজ আছে, কাজটা শেষ করেই আমি চলে আসব, এখন যাও তুমি। যেভাবে বললাম সেভাবেই বলো তার কাছে। এই বলে রিফান ভাইয়া চলে যাচ্ছে, আমি ডাকলেও সে কোনো সাড়া দিল না। কি বিপদ, এমন অদ্ভুত মানুষ আমি জীবনেও দেখিনি। ততক্ষণে প্রায় সকাল হয়ে এসেছে, কি আর করার, দেখে গিয়ে বাসায় জায়গা হয় কিনা তার কথা মতো। এসব চিন্তার মাঝে ভুলেই গিয়েছিলাম আমি একজনের জন্য বাড়ি ছেড়ে এসেছিলাম, মনে পড়তেই আবার কান্না চলে আসলো। কি করলাম আমি এটা? কয়দিন এভাবে লুকিয়ে থাকবো? আমার কি কখনো আর বাড়িতে ফেরা হবে না? বাবার রাগকে অনেক ভয় পাই, বাবা সত্যি আমাকে মেরে ফেলবে বাসায় ফিরলে। ভাবতে ভাবতে ওই বাসার সামনে চলে আসলাম, দেখলাম একজন বৃদ্ধ লোক সাদা পাঞ্জাবি গায়ে ছাদে ফুল গাছে পানি দিচ্ছে। আমাকে নিচে দাঁড়িয়ে থাকতে দেখে সে কিছুক্ষণ পরে নিচে আসলো এবং জিজ্ঞেস করলো, কে তুমি? এত সকালে এখানে দাঁড়িয়ে আছো কেন? একবার ভাবলাম রিফান ভাইয়ের কথা বলবো যে উনি আমাকে পাঠিয়েছেন, কিন্তু কি মনে করে যেন বললাম না। আমাকে চুপ থাকতে দেখে আবার জিজ্ঞেস করলো একই কথা। তখন আমি রিফান ভাইয়ের শিখিয়ে দেওয়া কথাগুলো বললাম। উনি বললেন, দেখো মা, বাসাটা খালি পড়ে আছে, মানে যে কাউকে থাকতে দিব এমনটা না। এই বাড়ির মালিক আমাকে বাড়ি দেখাশোনার দায়িত্ব দিয়ে অন্য কোথাও থাকে, সে যদি জানতে পারে আমি কাউকে বাসায় থাকতে দিয়েছি তাহলে সমস্যা হয়ে যাবে। আমি বুঝতে পারলাম সে টাকা চাচ্ছে। আমি ব্যাগ থেকে এক মুঠে কিছু টাকা বের করে ওনার হাতে দিলাম। এরপরে তার সুর পাল্টে গেল এবং বলল, ঠিক আছে, তুমি একটা মেয়ে, বিপদে পড়েছো, তাই তোমাকে থাকতে দিচ্ছি, কিন্তু একটা শর্ত আছে, কখনো ছাদে যাওয়া যাবে না। আমি বললাম, ঠিক আছে, ছাদে যাব না, আমাকে আমার রুমটা দেখিয়ে দিন দয়া করে, অনেক ক্লান্ত আমি, একটু বিশ্রাম নিতে হবে। উনি আমাকে নিয়ে 2য় তলার রুমটা দেখিয়ে চাবি দিয়ে বললেন, এই রুমেই থাকতে পারো তুমি, আর মনে রেখো ছাদে যাওয়া যাবে না। তারপর উনি চলে গেলেন। আমি ব্যাগটা পায়ের কাছে রেখে চাবি তালাতে দিলাম। মনে হচ্ছে রুমটা অনেকদিন ধরে বন্ধ পড়ে আছে, জংকার ধরে গিয়েছে তালায়। কিছুক্ষণ তালা চাবির যুদ্ধের পর অবশেষে তালা খুললো। আমি ব্যাগটা হাতে নিয়ে দরজা খুলতেই বিরাট এক ধাক্কা খেলাম। রিফান ভাইয়া রুমে বসে আছে, আমি হা করে তাকিয়ে আছি। কিছু বলতে যাব এমন সময় সে বলল, আরে পিচ্ছি রিদিকা, আসো আসো, তোমার জন্যই তো অপেক্ষা করছিলাম।